ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা ক্লাসিফিকেশন অফ ভার্বস নিয়ে আলোচনা করব, অর্থাৎ ক্রিয়ার শ্রেণীবিভাগ। ক্রিয়ার শ্রেণীবিভাগ করলে, অর্থাৎ ভার্বের শ্রেণীবিভাগ করলে যে ভার্বগুলো আমরা পাই সেগুলো হলো মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ বা ইনফাইনাইট ভার্ব, পার্টিসিপল, জেরান্ড এবং স্টেট ও ইভেন্ট ভার্ব। চলো মূল আলোচনায় এসে এই ভার্বের প্রকারভেদগুলো আমরা ভালো করে জেনে নিই। ক্লাসিফিকেশন অফ ভার্বস অর্থাৎ ক্রিয়ার শ্রেণীবিভাগ। ভার্বকে মূলত দুভাগে ভাগ করা হয়। ভার্বের আকারগতভাবে শ্রেণীবিভাগ, অর্থাৎ ফর্মের দিক থেকে, রূপের দিক থেকে। আরেকটি হলো ভার্বের কার্য অনুসারে শ্রেণীবিভাগ, অর্থাৎ অ্যাকশনের দিক থেকে। ভার্ব কথার যে বাংলা অর্থ সেটা হলো ক্রিয়া। ক্রিয়ার অর্থ হচ্ছে কিছু করা। তো ইংরেজিতে ভার্ব কত প্রকার এবং সেগুলো কিভাবে বাক্যে ব্যবহার হয় এখন আমরা আলোচনার মাধ্যমে দেখব। প্রথমত, ভার্বকে দুভাগে ভাগ করা হয়। মেইন ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব, বাক্যের যে মূল ক্রিয়া থাকে, বাক্যের যে ক্রিয়ার উপর সেই বাক্যের কাল অর্থাৎ টেন্স নির্ভর করে তাকেই বলে মেইন ভার্ব, অন্য কথায় প্রিন্সিপাল ভার্ব। আবার বাক্যে যে ভার্ব কোনো কাজ করে না, শুধুমাত্র কাল বা টেন্স নির্দেশ করার জন্য ব্যবহার হয়, তাকে বলে হেল্পিং বা অক্সিলারি ভার্ব। অর্থাৎ হেল্পিং ভার্ব বাক্যে কোনো অর্থ প্রকাশ করে না, শুধুমাত্র টেন্স নির্দেশ করে। আর মেইন ভার্ব হচ্ছে বাক্যের যে মূল কাজ সেটা করে এবং এর উপরেই টেন্স নির্ধারিত হয়। মেইন ভার্ব যেটা বা প্রিন্সিপাল ভার্ব যেটা, সেটাকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, সকর্মক ক্রিয়া, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, অকর্মক ক্রিয়া। হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব যেটা রয়েছে সেটা দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। তো আমরা দেখলাম ভার্বের আকারগতভাবে যে শ্রেণী বিভাগ হয়, অর্থাৎ ফর্মের দিক থেকে, রূপের দিক থেকে, সেটা হচ্ছে মেইন ভার্ব, আর একটা হচ্ছে হেল্পিং ভার্ব। মেইন ভার্বকে প্রিন্সিপাল ভার্ব বলে, আর হেল্পিং ভার্বকে অক্সিলারি ভার্ব বলে। হেল্পিং ভার্ব অর্থাৎ হেল্প করে টেন্স বুঝতে। এরপরে যে দ্বিতীয় পর্যায়ে রয়েছে ভার্বের ভাগের বা শ্রেণী বিভাগের, সেটা হচ্ছে কার্য অনুসারে, যে বাক্যে কি কাজ করে তার উপর নির্ভর করে ভার্বের শ্রেণী বিভাগ। ভার্ব একটা হচ্ছে ফাইনাইট অর্থাৎ সমাপিকা ক্রিয়া, বাক্যে যে কার্য সম্পন্ন করে তাকে সমাপিকা ক্রিয়া বলে। কথার অর্থ যে ভার্বের দ্বারা কিছু করা বোঝায়, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব যেটা, সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। আবার নন ফাইনাইট ভার্ব অর্থাৎ বাক্যে কিছু করা এরা নির্দেশ করে না, এর উপর কোনো টেন্স বা পার্সন বা নাম্বারের প্রভাব পড়ে না, এমন ভার্বকে নন ফাইনাইট ভার্ব বলে। অর্থাৎ কোনো ক্রিয়া নির্দেশ করে না, সোজা কোনো কাজ করে না এরা। এই নন ফাইনাইট ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইনফাইনাইট। নন ফাইনাইটের সোজা অর্থ ইনফাইনাইট। নন ফাইনাইটের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল কথার অর্থ হচ্ছে ভার্বের শেষে আইএনজি যোগ হয়ে বা ইএনইডি যোগ হয়ে যখন অ্যাডজেক্টিভের মতন কাজ করে তখন তাকে পার্টিসিপল বলে। এরপর আছে জেরান্ড। ভার্বের শেষে আইএনজি যোগ হয়ে যখন নাউনের মতন কাজ করে তখন তাকে বলে জেরান্ড। সাধারণ অর্থে নন ফাইনাইট ভার্ব বললে আমরা অনেক বইতে বা অনেক জায়গাতে ইনফাইনাইট ভার্বকেই বুঝে থাকি বা পেয়ে থাকি, যদিও পার্টিসিপল এবং জেরান্ড এরাও নন ফাইনাইট ভার্বের মধ্যেই পড়ে। চলো এবার এক এক করে প্রত্যেকটা ভার্বের সংজ্ঞা এবং তাদের উদাহরণগুলোকে দেখে নিই। এক নম্বরে ভার্ব অর্থাৎ যে প্রিন্সিপাল ভার্ব রয়েছে বা মেইন ভার্ব রয়েছে সেটা কি? সেটার মধ্যে তিনটে সেন্স থাকে। আমরা বাংলায় ক্রিয়া বললে কোনো কাজ করা বোঝায়, কিন্তু ইংরেজি গ্রামার অনুযায়ী ভার্বের মধ্যে তিনটে সেন্স থাকে। একটা হচ্ছে হওয়া। হওয়াটাকে আমরা বি ভার্বের মাধ্যমে প্রকাশ করি। আর বি ভার্বগুলো হলো অ্যাম,
ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এইগুলো হচ্ছে বি ভার্ব। এগুলো প্রিন্সিপাল ভার্ব হিসাবে ব্যবহার হয়। আবার মনে রাখবে এই বি ভার্ব অক্সিলারি ভার্ব হিসাবেও ব্যবহার হয়। তো হওয়া অর্থে ভার্বের ব্যবহার হয়। ভার্ব হওয়া প্রকাশ করে, ভার্ব থাকা প্রকাশ করে। অর্থাৎ হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এই হ্যাভ ভার্বের মধ্যে তিনটে রূপ আছে, একটা হ্যাভ, একটা হ্যাজ, HAS, একটা হ্যাড। অর্থাৎ ভার্ব হওয়া, থাকা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা করা, যেটা হচ্ছে ডু। ডু ভার্বেরও ডু, ডাজ, ডিড, এছাড়া সমস্ত কাজ করা, সমস্ত কিছু করা যখন নির্দেশ করবে তখনই সেটা ভার্ব হয়ে যাবে। এবং এই ভার্বের কোথায় কিভাবে ব্যবহার হচ্ছে তার উপরে নির্ভর করবে যে সেটা প্রিন্সিপাল ভার্ব না অক্সিলারি ভার্ব না ফাইনাইট ভার্ব না ট্রানজিটিভ ভার্ব। যদিও ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ অনেক ক্ষেত্রেই পূর্ব নির্ধারিত হয়ে থাকে, যদিও ব্যবহারের উপরও তার অনেকটা প্রভাব পড়ে। অর্থাৎ ব্যবহারের উপরে বোঝা যায় যে এটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ। কিন্তু কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলো সর্বদাই ট্রানজিটিভ, আর কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলো সর্বদাই ইনট্রানজিটিভ। তো আমরা এখানে মূলত বুঝলাম ভার্ব হচ্ছে হওয়া, অর্থাৎ বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব, এই তিন রকমের ভার্বকেই মূলত ভার্ব বলে। প্রথম যেটা আমরা প্রিন্সিপাল ভার্বকে যে ভাগ করেছিলাম, প্রিন্সিপাল ভার্বের যে প্রধান বা প্রথম ভাগ ছিল সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কথার অর্থ হচ্ছে সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়ার আরও ডিটেলে যদি বলি, সকর্ম অর্থাৎ যে ক্রিয়া কর্মকে গ্রহণ করে। কর্ম কথার অর্থ এখানে কাজ না, কর্ম কথার অর্থ হচ্ছে অবজেক্ট। যে ক্রিয়ার পর অবজেক্ট বসাতেই হয় তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য, তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। সেই জন্য একে বলে সকর্মক। আর ইংরেজিতে এখানে যে ডেফিনেশনটা লিখেছি সেটা একটু বলে দিই। ট্রানজিটিভ ভার্ব কোনগুলো, দেখো মনে রাখবে এগুলো। ক্রিয়ার কাজ সম্পূর্ণ করার জন্য, ক্রিয়া বলতে তুমি যে বাক্য পড়বে তার মধ্যে একটা মেইন ভার্ব থাকবে, এটা জানবে। এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের একটা পার্ট। যে মেইন ভার্বটা থাকবে সে যে কাজ করবে সে কাজটা সম্পূর্ণ করার জন্য পরে একটা অবজেক্ট বসাতে হবে। হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে যা পাওয়া যায় তাকেই আমরা অবজেক্ট বলি। কি, ধরো সে একটা বই পড়ছে, কি দিয়ে প্রশ্ন করলে বই আসবে। সে মানুষটিকে সাহায্য করছে, কাকে, হুম দিয়ে প্রশ্ন করলে। অর্থাৎ হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাই সেটাই হচ্ছে অবজেক্ট। আচ্ছা, ক্রিয়ার কাজ সম্পূর্ণ করার জন্য যখন অবজেক্টের প্রয়োজন পড়ে তখন সেই ক্রিয়াকে ট্রানজিটিভ ভার্ব বলে। নিশ্চয়ই বুঝতে পারছো যে অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে। হুম মানে কাকে, কাদেরকে, হোয়াট মানে কি বা কি কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। আর ভার্বের পর এটা বসে, আর অবজেক্টের পূর্বে কোনো প্রিপোজিশনের দরকার পড়ে না। তো যেই ভার্বের পর এই অবজেক্ট বসাতে হয় তো তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। একটা উদাহরণ যেমন দিয়ে দিচ্ছি এখানটায়, হি রাইটস এ লেটার। সে লেখে, এতটুকু বললে ভাবটি সম্পূর্ণ হয় না। সে একটি চিঠি লেখে, এটা বললে সেন্টেন্সটি কমপ্লিট হয়। আবার মনে রাখবে যে আমরা এখন ট্রানজিটিভ ভার্ব নিয়ে পড়ছি। ট্রানজিটিভ ভার্বের পর এই যে অবজেক্ট বসানোর সুবিধে আছে, কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের পর এই অবজেক্ট বসানোর সুবিধাটা নেই, অর্থাৎ অবজেক্ট বসানো যায় না। আর তোমরা যখন ভয়েস চেঞ্জ করো, বাচ্য পরিবর্তন, তখন মূলত এই ট্রানজিটিভ ভার্ব দিয়ে যে সেন্টেন্সগুলো হয় তাদেরই ভয়েস চেঞ্জ হয়। কারণ ভয়েস চেঞ্জে তোমরা জানবে যে অবজেক্টকে সামনে আনতে হয়। তো যদি অবজেক্ট না থাকে তবে তুমি আনবে কাকে সামনে। তো যদিও তার কিছু ব্যতিক্রম আছে, তো আমরা এখন ট্রানজিটিভ ভার্বটা নিয়ে জানলাম যে যে ভার্বের পর এই যে রাইটের পরে লেটার। আরও যদি কিছু এক্সাম্পল দিই, আই সি এ বার্ড, এ বার্ড অবজেক্ট রয়েছে। হি প্লেজ ফুটবল, দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্বের উদাহরণ। এবার আসছি ইনট্রানজিটিভ ভার্বে। ইনট্রানজিটিভ ভার্ব জাস্ট এর উল্টো, ট্রানজিটিভ ভার্বের জাস্ট উল্টো, অর্থাৎ অকর্মক ক্রিয়া। তো ডেফিনেশনটা আগে একটু বলে দিই। যে ক্রিয়ার কাজ সম্পূর্ণ করার জন্য যখন অবজেক্টের প্রয়োজন পড়ে না তখন সেই ক্রিয়াকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। অকর্মক অর্থাৎ কর্ম নেই যার, কর্ম কথার অর্থ অবজেক্ট।
যেমন দ্য বার্ড ফ্লাই, দ্য বার্ডস ফ্লাই, পাখিগুলি ওড়ে। এখন ওড়ার পর তুমি খেয়াল করে দেখো এখানে কোনো অবজেক্ট বসাতে পারবে না। তুমি যাই বসাও না কেন এখানটায় একটা প্রিপোজিশন দিয়ে তোমাকে বসাতে হবে। দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, দ্য বার্ডস ফ্লাই হেয়ার, দ্য বার্ডস ফ্লাই দেয়ার, এইরকম। হেয়ার দেয়ার যদিও অ্যাডভার্ব, দ্য বার্ডস ফ্লাই বিউটিফুলি। তো এখানে অবজেক্ট যেমন আমরা নাউন প্রোনাউন রূপে আমরা অবজেক্টকে পাই, সেগুলো কিন্তু এখানে বসানো যাবে না। এটা মনে রাখবে যে ইন্ট্রানজিটিভ ভার্বের পর কিন্তু অবজেক্ট বসানো যায় না। যদি কোনো সময় কেউ বসিয়েও থাকে সেটা তার রূপ ভিন্ন হতে পারে বা সেটা ভুল করে বসানো হয়েছে। আর এই যে এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জও হবে না, অর্থাৎ প্যাসিভ ভয়েসে এটাকে করা যাবে না। তো তোমরা ট্রান্সিটিভ আর ইনট্রান্সিটিভ মনে রাখবে যে যখনই ভয়েস চেঞ্জ করতে যাবে তখন মনে রাখবে যে একমাত্র এই ট্রান্সিটিভ ভার্বেরই ভয়েস চেঞ্জ হয়, আর ইনট্রান্সিটিভ ভার্বের মূলত ভয়েস চেঞ্জ সাধারণত হয় না। আর এরপর কোনো অবজেক্ট রূপে আমরা জানি যে নাউন বা প্রোনাউন বসে, সেগুলো এখানটায় বসানো যায় না। যদি কিছু বসাতে হয়, ধরো স্কাই যদি আমি বলি, দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, ইন বসাতে হবে প্রিপোজিশন, অর্থাৎ এখানে অবজেক্টের কোনো ব্যবহার আসবে না। তো আমরা ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ দেখলাম। এবার আসছি অক্সিলারি ভার্বে। অক্সিলারি কথার অর্থ হচ্ছে অতিরিক্ত বা হেল্পিং। এটা ডেফিনিশনটা দেখে নিই আগে। এটি ক্রিয়ার কাল কথার অর্থ হচ্ছে টেন্স, যদিও এখানে কমা দেওয়া রয়েছে, এটা অবলিক হওয়ার কথা। ক্রিয়ার কাল প্রকাশ করতে প্রিন্সিপাল বা মেইন ভার্বকে সাহায্য করে, তাকেই অক্সিলারি ভার্ব বলে। অর্থাৎ অক্সিলারি ভার্ব যেগুলো তোমরা মনে রাখবে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, এছাড়া সমস্ত মডাল, সেগুলো মূলত বাক্যের যে টেন্স সেটা প্রকাশ করতে সাহায্য করে এবং বাক্যে এর কোনো অর্থ থাকে না। যেমন ধরো একটা এক্সাম্পল রয়েছে, আই অ্যাম রিডিং, আমি পড়ছি। এখানে আমি এখন পড়ছি সেই টেন্সটা বোঝানোর জন্য অ্যামটা এখানে বসেছে। এছাড়া এই অ্যামের কিন্তু কোনো অর্থ নেই, শুধুমাত্র টেন্স নির্দেশ করার জন্য। তো এরকম এই মূল ভার্ব যেটা এখানে মেইন ভার্ব রিডিংটা কোন টেন্সে আছে সেটা বোঝানোর জন্য এটার ব্যবহার হয়েছে। ধরো আই হ্যাভ কাম, এখানে হ্যাভের কোনো অর্থ নেই। দে হ্যাভ ডান ইট, তারা এটা করেছে। আই উইল শো ইউ, তো এইরকম এগুলো হচ্ছে শ্যাল, উইল, অ্যামিজার, এগুলো কোনো অর্থ প্রকাশ না করে শুধুমাত্র টেন্স বোঝানোর জন্য যখন বাক্যে ব্যবহার হয় তখন তাকে অক্সিলারি ভার্ব বলে বা সাহায্যকারী ভার্ব বলে। এগুলো বাক্যে শুধুমাত্র টেন্সকে বোঝানোর জন্য ব্যবহার হয়, দ্বিতীয় এর অন্য কোনো ভূমিকা নেই। অন্য ভূমিকা বলতে প্রশ্নবোধক করার সময় এই অক্সিলারি ভার্বগুলো বাক্যের শুরুতে বসে, নেগেটিভ করার সময় এই অক্সিলারি ভার্বগুলোর পর নট বসে। তো সেই ক্ষেত্রে মানে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ করার জন্য এই অক্সিলারি ভার্বগুলোর প্রয়োজন পড়ে। এছাড়া অ্যাডিশনাল অক্সিলারি ভার্বও রয়েছে, যেমন ধরো ডু, ডাজ, ডিড, সেটা অতিরিক্ত, সেটার ব্যবহার এখানে এখন আলোচনা করছি না। প্রাইমারি অক্সিলারি ভার্ব। এবার প্রাইমারি, এটা হচ্ছে মূলত অক্সিলারি ভার্ব কাকে বলে সেটা বললাম। প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে কি আছে দেখো, যখন বি, হ্যাভ এবং ডু ভার্ব বাক্যে কোনো অর্থ প্রকাশ না করে শুধু মেইন ভার্বের টেন্স প্রকাশ করতে সাহায্য করে, তখন তাদের প্রাইমারি অক্সিলারি ভার্ব বলে। ইতিমধ্যেই আলোচনা করে ফেলেছি, অক্সিলারি ভার্বের মধ্যে দুটো পার্ট আছে, একটা প্রাইমারি অক্সিলারি, একটা মডাল অক্সিলারি। তো এখানে আমরা যেগুলো পেলাম সেগুলো হচ্ছে বি, হ্যাভ এবং ডু, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব হিসাবে, প্রাইমারি অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যখন নেগেটিভ করতে হয় বা ইন্টারোগেটিভ করতে হয়, তো সেক্ষেত্রে আমরা ডু বা ডাজ প্রাইমারি অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করি, এবং পাস্ট ইনডেফিনিট টেন্সে আমরা ডিড প্রাইমারি অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার জন্য। এছাড়া বি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি, ইতিমধ্যে আলোচনা হয়েছে। এবার আসি মডাল অক্সিলারিতে। মডাল অক্সিলারি হচ্ছে মেইন ভার্বকে অনুমতি, সম্ভাবনা, সামর্থ্য ইত্যাদি প্রকাশ করতে সাহায্য করে।
ইত্যাদি প্রকাশে সাহায্য করে। অর্থাৎ এখানে যে অক্সিলারি ভার্বের কথা বলেছিলাম সেখানে সে কোনো অর্থ প্রকাশ করে না, কিন্তু মডেল অক্সিলারি অর্থ প্রকাশ করতে সাহায্য করে এবং অর্থ প্রকাশও করে। যেমন আই ক্যান ডু ইট, এটা আমার সামর্থ্য বোঝাচ্ছে, আমি এটা করতে পারি। মে আই কাম ইন, আমি কি আসবো ভিতরে? হি উইল ডু ইট, সে এটা করবে। তো এরকম টেন্স যেমন কিছুটা নির্দেশ করে, আবার অনুমতি, ইট মে হ্যাপেন সম্ভাবনা, মে আই কাম ইন, ইট মে হ্যাপেন সামর্থ্য, আই ক্যান ডু ইট, এগুলো। তো মডেল অক্সিলারি ভার্বের মধ্যে যেগুলো রয়েছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, ডেয়ার ইত্যাদি, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি। এবার আসছি আমি ফাইনাইট ভার্বে। কার্য অনুসারে যে ভার্বকে যে ভাগ করা হয় তার প্রথম অংশ হচ্ছে ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়া। অর্থাৎ আমরা বাক্যে যে মেইন ভার্বের কথা এতক্ষণ ধরে বলে আসছি, প্রিন্সিপাল ভার্ব, সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। একই কথা, ফাইনাইট ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব একই কথা। বাক্যে যে মূল কাজটা করে তাকেই ফাইনাইট ভার্ব বলে। মূল ক্রিয়া যে সম্পন্ন করে অর্থাৎ সমাপিকা ক্রিয়া। বাক্যের মূল ভার্বের টেন্স, নাম্বার, পার্সন দ্বারা পরিবর্তিত হয় এবং এই ফাইনাইট ভার্বেরই, যেহেতু এটা মূল ভার্ব, টেন্স দ্বারা পরিবর্তিত হবে, নাম্বার দ্বারা পরিবর্তিত হবে এবং পার্সন দ্বারাও এটা পরিবর্তিত হবে। টেন্স মানে কাল, নাম্বার কথার অর্থ হচ্ছে এক বচন, বহু বচন, পার্সন হচ্ছে পুরুষ। যেমন হি গোজ টু প্লে, সে খেলতে যায়। এখানে গোজ যেটা যাওয়া, এটাই ফাইনাইট ভার্ব, এটাই প্রিন্সিপাল ভার্ব, এটাই মেন ভার্ব। এটা এই যে গো শেষে ইএস লাগলো, এর থেকে বোঝা যাচ্ছে যে এটা সাবজেক্ট দ্বারা প্রভাবিত হয়েছে, এটা টেন্স দ্বারাও প্রভাবিত হয়েছে। তো সমস্ত কিছু দ্বারা প্রভাবিত হয় এই ফাইনাইট ভার্ব, বা বাক্যের মূল ভার্বকেই ফাইনাইট ভার্ব বলে। অনেকে এটাকে ফিনিট ভার্বও উচ্চারণ করে, কোনো অসুবিধা নেই। এরপর আসছে নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ বাক্যে থাকে কিন্তু বাক্যের মূল কাজে অংশগ্রহণ করে না। এটা বাক্যের যে কার্য অনুসারে শ্রেণী বিভাগ তার দ্বিতীয় অংশ, নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ বাক্যে থাকে কিন্তু কোনো মূল কাজে অংশগ্রহণ করে না, বাক্যের মূল ভার্ব নয় এবং টেন্স, নাম্বার, পার্সন দ্বারা পরিবর্তিত হয় না। অর্থাৎ টেন্স, নাম্বার, পার্সন যাই হোক না কেন এদের রূপ একই থাকে। এদেরকে ইনফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভও বলে। এর আগেই আমরা আলোচনা করেছি। অর্থাৎ নন ফাইনাইট ভার্বকে ইনফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ ইত্যাদি একই অর্থে প্রকাশ পায় এবং এদের আগে একটা টু বসে। যদিও এরপরে আমরা এর আরেকটা যে ভাগ ইনফাইনাইট ভার্ব সেই হিসাবেও আলোচনা করব। আই লাভ টু প্লে, এই যে আমি খেলতে ভালোবাসি। এখানে আমি খেলতে ভালোবাসতাম, আই উড লাভ টু প্লে, আমি খেলতে ভালোবাসবো, আই শ্যাল লাভ টু প্লে। যাই হোক না কেন এই টু প্লের আর কোনো পরিবর্তন হবে না। তে, ভার্বের সাথে তে, বাংলা খেলতে, যেতে, পড়তে এরকম অর্থ প্রকাশ করে এবং ভার্বের সাথে টু বসে। নাম্বার 9-এ ইনফাইনাইট ভার্ব, নন ফিনিট ভার্ব আর ইনফাইনাইট ভার্ব একই। টু প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে টু বসিয়ে আমরা যে এক্সাম্পলটা পেলাম এটা একই। নন ফাইনাইট ভার্বের প্রথম যে ভাগ সেটাকেই ইনফাইনাইট ভার্ব বলে। যেমন আই গো টু রিড, অর্থাৎ খেলতে, পড়তে, যেতে ইত্যাদি নির্দেশ করতে ভার্বের আগে যে টু বসে সেটাকেই বলে নন ফাইনাইট ভার্ব বা ইনফাইনাইট ভার্ব এবং এটাও বাক্যের কোনো টেন্স, নাম্বার, পার্সন ইত্যাদি দ্বারা প্রভাবিত হয় না। এরপর আসছি আমি 10 নম্বর পার্টিসিপল ভার্ব। ভার্বের শেষে আইএনজি যোগ হয়ে বা ভার্বের যে থার্ড ফর্ম হয় V3, থার্ড ফর্ম অর্থাৎ ED, EN যোগ হয়ে যে ভার্বগুলো পাওয়া যায়, তো সেগুলো যখন যুক্ত ভার্ব যখন অ্যাডজেক্টিভের মতন কাজ করে তখন তাকে পার্টিসিপল ভার্ব বলে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, রানিং ট্রেন, চলন্ত গাড়ি, মুভিং ফ্যান, কামিং হোম আই স হিম, বাড়িতে এসে আমি তাকে দেখলাম ইত্যাদি, এগুলো হচ্ছে পার্টিসিপল ভার্ব। এবং ED, EN দিয়ে যেমন ব্রোকেন চেয়ার, ভাঙা চেয়ার, রোটন ম্যাঙ্গো, পচা আম। তো ED, EN দিয়ে ক্লোজ ডোর, বন্ধ দরজা। তো এইগুলো হচ্ছে মূলত পার্টিসিপল ভার্বের এক্সাম্পল। এরপর আসছি জেরান্ডের। ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতন কাজ করে তখন তাকে জেরান্ড ভার্ব বলে এবং এটা সম্পূর্ণ নাউন রূপেই বসে। ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতন কাজ করে তখন তাকে জেরান্ড বলে। যেমন আই লাইক ওয়াকিং, আমি হাঁটা পছন্দ করি। এখানে ওয়াকিং
কোনো কাজ করা বোঝাচ্ছে না, হাঁটা, জাস্ট নর্মাল হাঁটা। স্মোকিং ইজ প্রহিবিটেড, ধূমপান নিষিদ্ধ। তো এরকম ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতন কাজ করে তখন তাকে বলে জেরান্ড। যেমন স্লিপিং বেবি, রোটেন এগ, এগুলো পার্টিসিপেলের উদাহরণ। তো ক্লাসিফিকেশন অফ ভার্ব নিয়ে যে আলোচনাটা শুরু করেছিলাম সেটা এখানেই শেষ হলো। আমার পূর্ববর্তী ভিডিওর যে লিঙ্ক সেগুলো তোমরা নিচে পেয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আবার একসাথে সবার সাথে যোগ দেব। আজকে এখানেই বিদায় জানাচ্ছি। বাই।